নমস্কার সকলকে। তো আগের দিন আমরা আগের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ভারতবর্ষে ইংরেজদের আগমন, কিভাবে ভারতবর্ষে প্রথমে বিদেশিরা এলো। তো আগের দিন আলোচনা করেছিলাম যে ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতবর্ষ সমুদ্র বন্দরে সমুদ্র পথ দিয়ে আসার পথ আবিষ্কার করলেন, সমুদ্র পথ আবিষ্কার করলেন এবং তারপর থেকেই ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন আরো বাড়তে শুরু করলো। তো এরপর আমরা আলোচনা করেছিলাম 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ, 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয় এবং দ্বিতীয় বাহাদুর শাহকে শেষ মোগল সম্রাট তাকে সিংহাসনচ্যুত করা। এই বিষয়গুলো কিন্তু আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। 1764 খ্রিস্টাব্দে যখন বক্সার যুদ্ধ হওয়ার পর বাংলায় পূর্ণ দেওয়ানি লাভ করলো ইংরেজ শক্তি, তখন সেখান থেকে ভারতবর্ষে কিন্তু একটা সময় ছিল যে পশ্চিম বাংলা তথা বাংলা, বিহার, উড়িষ্যা, বর্তমান বাংলাদেশ সমস্ত একটা বৃহৎ বাংলা অঞ্চল। এখানে কিন্তু সব থেকে সম্পদশালী একটি খুব ধন সম্পদে পরিপূর্ণ একটি জায়গা ছিল। ইংরেজরা এটাকে গোল্ডেন ইস্ট বলতো, এত পরিমাণে সম্পদ এখানে ছিল। যখন ইংরেজরা 1764 খ্রিস্টাব্দের পর ইংরেজদের দেওয়ানি লাভ পূর্ণ হয়ে গেল, তখন এখানে বাংলাতে ইংরেজরা চরম শোষণ শুরু করলেন, যার উপরে শোষণ হয় না। প্রথমত দ্বিতীয় বাহাদুর শাহর কাছ থেকে 26 লক্ষ টাকা নেন, তিনি যে যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে তার জন্য। সুজাউদ্দৌলার কাছ থেকে 50 লক্ষ টাকা বিনিময়ে তাকে আবার নিজের জায়গা ফেরত দেন, নিজের সাম্রাজ্যে থাকতে দেন ইংরেজদের অধীনস্থ হয়ে। এরকম ভাবে কিন্তু প্রচুর টাকা ছিল, নিয়েছেন ইংরেজরা। তাছাড়াও প্রথমে আনুমানিক করা হয় যে প্রায় 58 লক্ষ পাউন্ড, এই পরিমাণ হচ্ছে প্রচুর পরিমাণ টাকা বাংলা থেকে নিষ্কাশন হয়েছিল সেই সময়। তার ফল ভোগ করতে হয়েছিল বাংলার জনতাকে। এক সময় সম্পদশালী প্রান্ত এমন দুর্ভিক্ষে কবলিত হয় যে সেখানকার অনাহারে মানুষ মারা যায়, যারা 76 মন্বন্তর হিসাবে পরিচিত। 1176 খ্রিস্টাব্দে বাংলা থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ লুট করার সাথে সাথেও যেমন কাটা খায় নুনে ছেটার মতো প্রাকৃতিক দুর্যোগও বাংলাকে কবলিত করে ফেলেছিল। বাংলাতে প্রচুর পরিমাণ খরা, বন্যা, খরার চোটে কোনো ফসল উৎপাদন হয়নি, যার ফল ভোগ করতে হয়েছিল বাংলার কৃষকদের। এমনও হয় যে আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র যদি কেউ পড়বে পরবর্তীকালে, সেখানকে একটি মা তার ছেলেকে কেটে পর্যন্ত খেতে হয়েছে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সময়টাতে। বাবা তার ছেলেকে বিচিয়ে দিয়েছে, মা তার ছেলে মেয়েকে বিচিয়ে দিয়েছে, দিয়ে সংসার চালিয়েছে। দেশের 1/3 কৃষক মৃত্যুবরণ করেছেন, তার নিজেরা আত্মহত্যা করেছেন, তাদের নিজেদের সংসার চালাতে পারেননি। গ্রাম উঠে গিয়েছে শহরে, শহরের মানুষ ভিক্ষা চেয়ে বেরিয়েছেন, একটু ফ্যানের জন্য সেখানে বেরিয়েছেন লোকের দরজায় দরজায়, এমনও দুর্ভিক্ষে কবলিত হয়ে পড়েছিল। তো এরকম পরিস্থিতি তৈরি করে গিয়েছিল ইংরেজরা। তো যখন ইংরেজরা দেখলো যে আমরা বৃহৎ বাংলাকে যদি আমরা জয় করতে পারি, নবাব সিরাজদৌল্লার মতো একজন শক্তিশালী রাজাকে, শক্তিশালী নবাবকে যদি আমরা হারিয়ে আমরা জয় করতে পারি, তো আমরা গোটা ভারতবর্ষকেও জয় করতে পারবো। আমরা সেই চেষ্টাতেই থাকবো। তারা কি করলো, বাংলা থেকে যে পরিমাণ আগে কি ঘটতো, ইংরেজরা ইংল্যান্ড থেকে ব্রিটেন থেকে সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে আসতো, এখানে জিনিসপত্র কিনতো, আবার বিদেশের বাজারে বিক্রি করতো। এখন কিন্তু হয়ে গেল তার উল্টো। এখন বাংলা থেকে প্রচুর পরিমাণ টাকা পাচ্ছে, এখানেই মালপত্র কিনে হচ্ছে এবং এখানের টাকাতেই সেই মালপত্র নিয়ে গিয়ে বেচছে। তুমি আমার কাছ থেকে 10 টাকা কিনে নিচ্ছ, আবার আমার কাছেই 10 টাকা কিছু কিনে নিচ্ছ, সেই গোটা মালপত্র নিয়ে গিয়ে বিদেশের বাজারে তুমি হয়তো 600 টাকায় বিক্রি করছো। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এখানকার 1 টাকা এক যদি মাল নিয়ে যেত সেখানে 60 গুণ দামে বিক্রি হতো। তো এরকম পরিমাণের যে টাকা, সেই পরিমাণ টাকা বাংলা থেকে কিন্তু ইংরেজিরা এরকম করে নিয়ে যেত। এরকম ভাবেই চলতে শুরু হয়। তো ইংরেজরা এরপর আস্তে আস্তে নিজেদের ব্যবসা করতে আসা, নিজেদের বণিকের মানদণ্ড আস্তে আস্তে রাজদণ্ডে পরিণত হতে শুরু করলো। তার শুরু হলো বাংলা থেকে। এরপর এনারা ঠিক করলেন
যে আমরা আস্তে আস্তে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে কিন্তু এগোবো। তো কি হলো, মহীশূর, হায়দ্রাবাদ, মারাঠা, এনারা কিন্তু তখনকার সময় প্রচুর শক্তিশালী ছিলেন, মানে এনাদেরকে হারানো খুব কঠিন ব্যাপার ছিলেন। এখানকার সম্রাট কে ছিলেন? হায়দার আলী। হায়দার আলী কিন্তু মহীশূরে মারাঠাদের সাথে ইংরেজদের প্রচুর যুদ্ধ হয়, এবং এমনটাই হয় যখন ইংরেজরা হেরে যাচ্ছে কোনো যুদ্ধে তখন তারা সন্ধি করছে, এরকমটি বারবার হয়েছে। তখন মারাঠাদের সাথে মহীশূরে হায়দ্রাবাদ, মারাঠা এই সমস্ত কিছু একটা একজোট ছিল। তারপরে আস্তে আস্তে যখন হায়দার আলী এনাদের প্রধান নেতৃত্ব, তখন ইংরেজদের সাথে যুদ্ধ হয়। এটা অ্যাংলো ইন্ডিয়ান যুদ্ধ, অ্যাংলো মারাঠা যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধটা। তো 1782 খ্রিস্টাব্দে সালবাই সন্ধি করেন, এবং সেই সালবাই সন্ধির মাধ্যমে হায়দার আলী কিন্তু ইংরেজদিকে মাফ করে দেয়। এবার হায়দার আলী নিজের সাম্রাজ্য নিজের সাম্রাজ্য নিয়ে চলতে থাকে, ইংরেজরা আবার নিজের জায়গায় ফিরে যায়, এবং তারা এই লক্ষ্যে থাকে যে আমরা আবার যদি কোনোদিন সুযোগ পাই আমরা কিন্তু আবার এদের উপর আক্রমণ করব, এবং এদের শক্তিকে আমরা, এই হায়দার আলী, মহীশূর, হায়দ্রাবাদ, মারাঠাদের এদের শক্তিকে কিন্তু আমরা প্রতিহত করব, এবং এই নিয়ে আমরা থাকবো। তো হায়দার আলীর সাথে এরকম কিছুদিন যুদ্ধ, এমনকি এমনটাও হয়েছে যে এনাদের সাথে প্রথম যুদ্ধের পর 20 বছর ধরে একটা সন্ধি চলেছিল, 20 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি। তারপরে কিন্তু ইংরেজ আবার যুদ্ধ শুরু করে, আবার কিন্তু হায়দার আলী এনাদেরকে হারায়, আবার এরকম ভাবে কিন্তু চলতে থাকে। অবশেষে হায়দার আলীর সাথে যুদ্ধ হয়, হায়দার আলী জিতে যায়। অবশেষে কিন্তু হায়দার আলীর মৃত্যুবরণ, একটা বয়স হলে যেমন মৃত্যু হয়, সে যুদ্ধক্ষেত্রে কিন্তু মৃত্যু হয়নি, এমনি যেমন মৃত্যু হয় স্বাভাবিক, বয়স হলে সেরকম একটা মৃত্যু হলো। 1789 যুদ্ধ হলো। যুদ্ধ কার করলো? হায়দার আলীর সন্তান টিপু সুলতান। টিপু সুলতান কিন্তু ছিলেন মানে খুব, মানে কি বলবো, নিজের একটা মানদণ্ড ছিল, তার তার মেরুদণ্ড ছিল, যে কোনো সময় সে কুর্নিশ করেনি কোনো জায়গাতে, সে চাইতো না। তখন টিপু সুলতান বুঝতে পেরেছে যে ইংরেজ থেকে যদি আমরা তাড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের অসুবিধা আছে, কারণ এরা আমাদের দেশকে আস্তে আস্তে কিন্তু ক্ষয় করতে শুরু করে দিয়েছে, আরো যত দিন যাবে কিন্তু আরো ক্ষয় করতে থাকবে। তো এনারা কি করলেন, 1789 সালে হায়দার আলীর সাথে যুদ্ধ হয়। হায়দার আলীর সাথে যুদ্ধে কিন্তু চুক্তি সম্পন্ন হলো, হায়দার আলী হেরে গেল, চুক্তি হলো, সে চুক্তিতে থাকলো। অবশেষে 1792 খ্রিস্টাব্দে যখন মানে লর্ড বেলজলি এসে ভারতবর্ষের সহায়ক সন্ধিতে সমস্ত রাজ্যকে নিজের কবলিত করে নিচ্ছেন, মানে সহায়ক সন্ধি হলো মানে ইংরেজরা তোমার রাজ্যকে রক্ষা করবেন, তার ফলস্বরূপ তোমাকে ইংরেজের কিছু সেনা রাখতে হবে, এবং ইংরেজের কিছু সেনা রাখতে হবে, এবং তাদের যে খরচ সেগুলো কিন্তু রাজ্যকেই দিতে হবে। এই ছিল সহায়ক সন্ধি। সমস্ত যখন সহায়ক সন্ধিতে মেনে নিচ্ছেন, টিপু সুলতান কিন্তু মানতে চাইছেন না। টিপু সুলতান বুঝতে পেরেছেন যে এরা এরা থাকলে কিন্তু আমাদেরকে আরো শেষ করে ফেলবে। তো উনি অবশেষে 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতানের সাথে যুদ্ধ হয়, এবং শ্রীরঙ্গপট্টমের যুদ্ধে টিপু সুলতানের হার হয়। হারের পর সন্ধি হয়, সেই সন্ধিতে 330 লক্ষ টাকা, তখনকার দিনে 330 লক্ষ টাকা কিন্তু টিপু সুলতানকে জিততে হয়। ইংরেজরা যেমন ঠিক করেছিলেন যে আমরা যদি যুদ্ধে হেরে যাই আমরা সন্ধি করব, আর যদি যুদ্ধে জিতে যাই তাহলে কিন্তু আমরা তাড়িয়ে দেবো, কিন্তু টিপু সুলতানও সেই মেন্টালিটি কিন্তু ইংরেজদের পক্ষে আবার প্রয়োগ করলেন। টিপু সুলতান কি করলেন, এনাদের সাথে সন্ধি করলেন, কিন্তু টিপু সুলতান মনে মনে এটা মেনে রাখলেন যে আমি কিন্তু এদের সঙ্গে থাকবো না, আমি কিন্তু সুযোগ সন্ধানী হয়েই, আমি কিন্তু সৎ সুযোগ এলেই আমি কিন্তু এদের হারাবো। এবং এই মনোবৃত্তি নিয়ে কিন্তু আস্তে আস্তে তিনি নিজেদের যুদ্ধ জোগাড় কিন্তু নিজে নিজে আস্তে আস্তে করতে থাকলেন। তার পাশাপাশি অন্যান্য তাদের যে রাজা বন্ধু, পাশাপাশি মিত্র শক্তি, তাদেরকে একজোট করলেন, এবং ঠিক করলেন যে আমরা ইংরেজ শক্তি কিন্তু প্রতিহত করবো, নত ইংরেজ শক্তি প্রচুর পরিমাণ বেড়ে যাবে। সেই সময়টা হলো 1799 যুদ্ধে। 1799 যুদ্ধে টিপু সুলতানকে কিন্তু ইংরেজরা হারালেন, এবং মানে তার জীবন পর্যন্ত কেড়ে নিলেন। 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হলো। ইংরেজদের গলার কাঁটা সরে গেল এক প্রকার বলতে গেলে। তাহলে কি হলো, এখানের মধ্যে কোনো শক্তি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কিন্তু আর কোনো শক্তির এখানে নেই। সেই সুযোগ নিল, কর্ণাটকের নবাব ছিল, ওনাকে একটু প্রথমে যুদ্ধ করার, উনি তো যুদ্ধ করতে চাইলেন না, প্রথমে কিছু লোভ দেখিয়ে তারপরে যথেষ্ট পরিমাণ ভাতা পেনশনের সমস্ত কিছু দিয়ে তিনি পুরো যে এই মাদ্রাজ প্রান্তটা এটা তিনি একদম পুরো জয় করে নিলেন। তাহলে কি হলো, প্রথমে বাংলা প্রেসিডেন্সি
নবাব সিরাজদৌলকে হারিয়ে। তারপর এই সমস্ত এই যে এই পর্যায়ে গিয়ে এই সমস্ত যুদ্ধ এই সমস্ত সন্ধির মাধ্যমে গিয়ে অবশেষে মাদ্রাজ প্রেসিডেন্সি কিন্তু নিজেদের নামে করে নিলেন। তাহলে এখন ইংরেজদের জায়গায় দুটো থাকলো, আচ্ছা বাংলা প্রেসিডেন্সি, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, এই সমস্ত দুটো কিন্তু জায়গা এখানে থেকে গেল। এ হলো কাজ। তাহলে আবার একবার বলে দিই, মহীশূর, হায়দ্রাবাদ, মারাঠা থেকে এখানে সালবাই সন্ধির মাধ্যমে তিনি কিন্তু এখানে এলেন এবং এখানে সমস্ত কিছু এইগুলো পর্যায়ের মধ্য দিয়ে এসে এইগুলো পরপর 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 মধ্য দিয়ে এসে অবশেষে 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যুর পর তিনি এগুলো জয় করলেন এবং কর্ণাটকের নবাবকে কিছু পরিমাণ ভাতা দিয়ে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি নিজের আন্ডারে করে নিলেন। তাহলে বাংলা প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সি 200 প্রেসিডেন্সি কিন্তু হয়ে গেল। আর এই যে সময়টা এটা কিন্তু 1948 পর্যন্ত 47 পর্যন্তই ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। আচ্ছা, আর এক শক্তি ছিল, তারা ছিল এই সিন্ধ পাঞ্জাব এই অঞ্চলের বাসিন্দা। কারা ছিল? পুনের পেশোয়া, সিন্ধের গায়কোয়াড়, হোলকার, এই সমস্ত কিছু পেশোয়া ছিল। এরা এতে নিজেদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে প্রচন্ড শক্তিশালী, নিজেরা প্রত্যেক জনায়, কিন্তু নিজেদের মধ্যে কোনো একতা ছিল না। নিজেদের মধ্যে মারবো কাটবো এরকম একটা ব্যাপার ছিল, মানে একে বলতে এরকম হারিয়ে আমরা এ করবো, একে হারিয়ে আমরা এই সাম্রাজ্য দখল করবো, এরকম একটা পরিস্থিতি কিন্তু এরকম তো ছিল। তো লর্ড বেলজলি এদের মধ্যে কিন্তু সহায়ক সন্ধি অনেকবার মানে বলার চেষ্টা করেছেন যে তোমরা এরকম আমাদের আন্ডারে এসো এবং আমরা তোমাদের এরকম ভাবে সাহায্য করব। এই সহায়ক সন্ধি কিন্তু এগুলোর মধ্যে করেছিল, কিন্তু কোনো ফলই হয়নি। কোনো মানে এনারা প্রচন্ড মানে নিজের অ্যাটিটিউড নিয়ে থাকতো, কোনো কোনো সময় ভাবতো না যে আমরা হেরে যাব, আমি কারো অধীনস্থ থাকতে পারবো, এটা কোনো দিন ওরা ভাবতে চাইতো না। এ হচ্ছে মেন ব্যাপার এদের। তো এনারা ভাবতো যদি আমাদেরকে যুদ্ধ হারিয়ে যদি ইংরেজরা আমাদের নেয় সেটাও ভালো, দরকার, আমরা নতুন মানে মাথা কেটে দেবো কিন্তু মাথা নামাবো না, এরকম একটা এনাদের একটা মনোবৃত্তি ছিল। তো কি হলো এখানে, তোমাদের আগেই বললাম যে এদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো। তো অবশেষে যুদ্ধ হলো কার সাথে? হোলকারদের সাথে, পুনের পেশোয়া এবং গায়কওয়াড়। এই যুদ্ধে দীপাবলির সময় যুদ্ধটা হয়েছিল, হোলকার এনাদের প্রতি আক্রমণ করেছিল সিন্ধের পেশোয়ারা। সিন্ধের পেশোয়ারা হারিয়ে ইংরেজদের কাছে শরণ নিলেন। হোলকার ইংরেজদের কাছে শরণ নিলে গায়কওয়াড়ের এসব বংশরা। তো ইংরেজরা ঠিক করলো যেহেতু অনেক সুবর্ণ সুযোগ, এই সুযোগ তো হাত করা যাবে না। এরা বললো যে তুমি আমাদের সাথে লড়ো, আমরা বাকিগুলোকে হারিয়ে দেবো। কিন্তু নানা ফড়নবিস ওনাদের মধ্যে খুব মানে দূরদৃষ্টি সম্পন্ন লোক ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে এনারা কি করতে চাইছে ইংরেজরা। এনারা কিন্তু এদিকে আবার বোঝালো যে তোমরা এরকম করো না, তোমাদের যদি এরকম ভাবে তোমরা চলতে থাকো তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বে তোমরা, তোমাদের ইংরেজ কিন্তু তোমাদের আস্তে আস্তে দখল করে নেবে। এদের মধ্যে যুদ্ধ হলো, সমস্ত কিছু হলো। হোলকার কিন্তু তিনি কিন্তু নতমস্তক হলেন না। এনারা ইংরেজদের পক্ষে খুব মানে শক্তিশালী সাব্যস্ত হলেন। এরা যদিও ইংরেজদের একটু স্বর্ণপন্ন এসেছিলেন, ইনি কিন্তু একদম মোটেই এলেন না, এনাকে কেউ হারাতেই পারলো না। অবশেষে 1813 থেকে 1822 খ্রিস্টাব্দে হেস্টিংস এলেন। হেস্টিংস ছিলেন খুব দূরদর্শী। তিনি দেখতেন যে এখানে যদি যুদ্ধ করে না পারি, আমরা সবসময় যুদ্ধ করব না, আমরা তাদের বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন নীতির মাধ্যমে এই সমস্ত করে আমরা কিন্তু এদের নিয়ে চলে আসবো, মানে ছলে বলে কৌশলে কোনো রকমে আমাকে কিন্তু এগুলোকে জয় করতে হবে, এই হচ্ছে তাদের আমাদের মনোবৃত্তি। তো এইভাবেই এলো। তো এনার দিকে যখন হেস্টিংস এলো তখন এনাদের 1813 থেকে 1822-এর মধ্যে অনেকবার যুদ্ধ হলো এবং যুদ্ধে হোলকারকে হারিয়ে দিয়ে যদি 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 না হারাতে পারতো তাহলে অন্য কিছু ব্যবস্থা নিয়েও এনাদিকে নতসমস্ত করে রাজ্য দখল করলেন এবং নিজের সাম্রাজ্য কিন্তু এই যে সিন্ধ পাঞ্জাব এই সমস্ত অঞ্চলের যে সম্রাট যে সমস্ত রাজারা রাজ করতেন খুব শক্তিশালী ছিলেন তাদেরকেও কিন্তু আস্তে আস্তে এই ইংরেজ সম্বন্ধের মধ্যে এনে দিলেন। এরপরে এলো লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি নিজের সত্য বিলোপ নীতি সত্যবিলোপ নীতি কি? সত্যবিলোপ নীতি হচ্ছে এমন এক নীতি যে নীতিতে বলা হবে যে কোনো রাজার যদি পুত্র সন্তান না থাকে, কোনো উত্তরসূরি না থাকে, সেক্ষেত্রে সেখানকার
সে কোনো দত্তক পুত্র নিতে পারবে না, সেই সাম্রাজ্যটি কিন্তু ইংরেজদের অধীনস্থ চলে আসবে। এই ছিল সত্যবিলোপ নীতি। আর যারা এগুলো মানবে না সেখানকে কিন্তু ইংরেজ শক্তি জোর করে তাদের সেই জায়গাটা অধীনস্থ করে নেবে। তোমরা পড়েছো, অনেক সিরিয়াল হতো ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তো সেখানে দেখেছো যে কিরম ভাবে সত্যবিলোপ নীতি হিসেবে ঝাঁসি অধিগ্রহণ করতে চেয়েছিলেন। এই সমস্ত কত যুদ্ধ, নানা সাহেব, তাতিয়া টোপি, ঝাঁসি রানী লক্ষ্মী, তাদের কত যুদ্ধ বিগ্রহের মাধ্যমে অবশেষে ইংরেজদের কাছে পরাজিত হন এবং মানে প্রচন্ড বিক্রমে তারা যুদ্ধ করেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইংরেজের সাথে লড়ে যান। অবশেষে ইংরেজদেরই জয় হয় এবং তারা হেরে যায়। এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু বাংলাকে বেস করে সমস্ত প্রায় ভারতবর্ষের শক্তিশালী জায়গাগুলোতে কিন্তু ইংরেজরা কবজা করে নেয় এবং যারা ইংরেজদের অধীনস্থ আসে না তাদেরকে অন্য কিছু দিয়ে, অন্য কিছু সুবিধা দিয়ে, অন্য কিছু নীতি অধিগ্রহণ করে আস্তে আস্তে বাংলাকে বেস করে গোটা ভারতবর্ষটাকে ইংরেজরা কিন্তু নিজেদের সাম্রাজ্যে নিয়ে চলে আসেন। বোঝা গেল এতটুকু? এই হচ্ছে ইংরেজদের আগমন থেকে, ব্যবসা করতে আসার পর থেকে নিজেদের সাম্রাজ্য বিস্তারের পর্যন্ত যে কাহিনী আমরা এই দুটো ভিডিওটা আলোচনা করলাম। তোমরা এগুলো পড়ো, আর এগুলো আমি বিপিনচন্দ্র বই থেকে পড়াই। তো তোমরা যারা স্পেকট্রাম পড়ো, বিপিনচন্দ্র পড়ো বা অন্য কিছু বই পড়ো, তোমরা একটু পড়বে, এগুলো ভিডিওটা দেখবে, বুঝবে, তারপরে একটু পড়বে, তাহলেই তোমাদের আশা করছি হয়ে যাবে। আর এগুলো যাদের প্রয়োজন তোমরা লিখে নিয়েছো, আর যদি না লিখে নাও লেখো, তো একটু আমি দাঁড়াচ্ছি, তোমরা লিখে নাও, তারপর আমি এগুলো মুছে দেবো। জাস্ট এগুলো শর্ট নোটের মতো লেখো, মানে যেমন আছে এই যে পর্ব আমি যেমন অ্যারো দিয়ে লিখেছি, শর্ট নোটের মতো লেখো, বিশেষ কিছু লিখতে হবে না, তোমরা বইয়ে পেয়ে যাবে। তবে এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তুমি তো তোমার গোটা বইটা তো পড়া সম্ভব নয় কোনো সময়ই, তখন তুমি হয়তো এগুলো একটু দেখে নিলে, তখন তোমার এইটা দেখি যেমন এটা সালবাই সন্ধি মনে পড়ে গেলো কাদের সাথে কাদের হলো, কিভাবে যুদ্ধ হলো, তোমার এটা দেখলে এটা মনে পড়ে গেলো যে কাদের সাথে এরকম ভাবে হলো, সেসবগুলো একটু যাতে মাথায় চলে আসে, পড়া থাকলে এগুলো মনে আসবে পরীক্ষার সময়। লিখে নাও। আর তোমরা নিজেরাও নোট বানিয়ে নিতে পারো। নোট আর কিছুই নয়, নোট হচ্ছে যেগুলো গোটাটা পড়বে সেগুলো শর্ট ফর্মে লেখা থাকবে, তোমার পড়তে পরবর্তী যখন রিভাইজ দেবে তখন পড়তে সুবিধা হবে। অথবা তোমরা নিজের বইয়েতেও দাগিয়ে নিতে পারো। তো এরকম ভাবে পড়ো।